বন্যার এই সময়ের খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং ফেনীর পরশুরামে আছেন আতিয়ার সজল। আমরা সরাসরি শুরুতেই যাব কাউসারের কাছে। এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর পৌরসভার একটি অংশে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পেছনে কি পরিমাণ পানি জমে আছে, বেশ কয়েকটি ঘর ডুবে আছে। এই কারণেই বলছি যে এখনো কি পরিমাণ পানি জমে আছে, কারণ গত দুদিন বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু পানির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এবং কিছু অংশে এখনো আছে যে বেশ পরিমাণ পানি আছে, অর্থাৎ যে জায়গাগুলো তুলনামূলক নিচু সে জায়গাগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। এবং কিছু কিছু জায়গায় এমন অভিযোগও আমাদের করেছে যে বরঞ্চ গতকালকের চেয়ে আজকে পানি কিছুটা বেড়েছে। তো আমি যে জায়গাটিতে আছি এর পেছনে একটি খাল আছে, এই খাল দিয়ে কিন্তু পানিটি প্রবাহিত হয়ে অন্য খালে পড়ে কোনো না কোনোভাবে মেঘনা নদীতে গিয়ে পানিগুলো পড়ার কথা, কিন্তু আমরা খেয়াল করেছি যে আসলে পানি যে খুব একটা প্রবাহিত হচ্ছে বিষয়টি তা নয়, অর্থাৎ কোথাও না কোথাও খালের মুখটি ঠিকই বন্ধ আছে, যার কারণে পানি মেঘনা নদীতে গিয়ে পড়তে পারছে না। কারণ গত দুদিন যেহেতু বৃষ্টি হয়নি, সেই হিসেবে যদি পানি স্বাভাবিক নিয়মে মেঘনা নদীতে গিয়ে পড়তো তাহলে পানির পরিমাণ অনেকটাই কমে যেত। তো এটি গতকালকে আমি রামগতি গিয়েছিলাম এবং লক্ষ্মীপুর সদরেরও আরও কিছু অংশে গিয়েছিলাম। অধিকাংশ এলাকায় মানুষজন এই অভিযোগটি করেছেন যে প্রত্যেকটি জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে কোনো না কোনো স্থাপনা নির্মাণ করেছেন, যার কারণে পানি সরে যেতে পারছে না। অনেকে আবার অভিযোগ করেছেন যে খাল খনন অন্তত গত ২০ বছরেও হয়নি, তো যে কারণে খালের নিচে মাটি ভরাট হয়ে খালের যে নাব্যতা সেটিও কমে গিয়েছে, যার কারণে আসলে পানি ধারণ ক্ষমতাও কমে গেছে নদী এবং খালগুলোর। তো এসব একটি অন্যতম কারণ এই বন্যার পানি সরে যেতে না পারার এবং বন্যার তীব্রতাও বেশি হওয়ার, কারণ যে পরিমাণ বন্যার পানি এসছে, যদি খালগুলোর ধারণ ক্ষমতা বা নদীর ধারণ ক্ষমতা বেশি হতো তাহলে লোকালয়ে এই পরিমাণ পানি হয়তো উঠতো না। তো এবার যে বন্যার কারণে যে ক্ষতি হয়েছে সেটি আসলে এখন আস্তে 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 বোঝা যাবে, কারণ হচ্ছে ঘরবাড়ির ক্ষতি যেটা সেটা তো অবকাঠামোগত ক্ষতি হয়েছে। অন্যতম যে ক্ষতিটি আমরা আশপাশে অধিকাংশ জায়গায় দেখেছি যে কৃষি ক্ষেতগুলো বা আপনার ধানি জমিগুলো সেগুলো কিন্তু পানির নিচে। তো যেহেতু জমিগুলো পানির নিচে, সেখানে ধানের এখন চারা রোপণের সময় ছিল, ধান হবে না, ধান করতে পারবে না এই মৌসুমটাতে। সেক্ষেত্রে যে আপনার আগামী মানে এই ধানগুলো যে সময় পেকে পরবর্তীতে চাল হওয়ার কথা ছিল তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এবং আশপাশে প্রচুর মাছের ঘের ছিল যেগুলো পানিতে চলে গেছে। এবং আরও আমরা দেখেছি যে মুরগির খামারে প্রচুর মুরগি মারা পড়েছে, এমনটিও অনেকে অভিযোগ করেছেন যারা মুরগির খামারের ব্যবসায়ীরা আছেন। সব মিলিয়ে প্রত্যেকের জীবন জীবিকায় একটা বড় ধরনের ধাক্কা এবারের এই বন্যা। তো যার কারণেই সকলেই আসলে সরকারের দিকে তাকিয়ে আছেন যে সরকার কি ব্যবস্থা নেয় এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর দিকে। তো এই যে বন্যার পরিস্থিতির যে বলছি যে বন্যা সরে যাওয়ার পরে, পানি সরে যাওয়ার পরে পরবর্তী যে ক্ষতির দিকটি সেটি আসলে আমাদের চেয়ে আরও ভালো এই মুহূর্তে বলতে পারবে আমাদের ফেনীর যিনি সহকর্মী রয়েছেন আতিয়ার সজল, কারণ সেখান থেকে পানি নেমে গেছে অনেকটাই আমরা জানি। তো সেখানকার অবস্থা জানতে চলে যেতে চাই তার কাছে। ইউনিয়নের উত্তর কাউতলি গ্রামে এইখান থেকে অল্প কিছু দূর দূরেই, মানে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার দূরেই মুহুরী নদী, যেখানে বাঁধ ভেঙে মূলত এখানে প্রথম আঘাত করেছিল বন্যার পানি। এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পানি সড়ক থেকে নামলো, অনেকের বাড়ি ঘরে এখনও এলাকার পানি আছে, মাঠে পানি রয়েছে। এবং এই সব এলাকার যে বিস্তীর্ণ মাঠ দেখছেন, এসব মাঠে কিন্তু যেহেতু এর তৃতীয় দফার বন্যা, এর আগে থেকে কিন্তু 2 দফা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে ধান লাগা ছিল, ধান সব পুরো ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যে বন্যার যে পানির তোড় তা কতটা ভয়াবহ দেখতে পাচ্ছেন, এরকম সড়কের কোনো অস্তিত্ব এখানে রাখেনি, সড়ক ভাসিয়ে নিয়ে গেছে, পুরো ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। বন্যার ক্ষতচিহ্ন পানি টেনে যাওয়ার পর এরকম দৃশ্যমান হতে শুরু করেছে। সেই সাথে আমরা দেখেছি যে শুধু এখানেই নয়, এই জেলার কিন্তু বিভিন্ন জায়গায় পানির তোড়ে এবং গ্রামীণ যে অবকাঠামো সেগুলো কিন্তু এখন ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। এবং এই সড়কটিতে কিন্তু এখানে মাথার উপরও 2 হাত পানি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং এখান থেকে বন্যার প্রথম দিনেই কিন্তু এক ব্যক্তিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, 2 দিন পরে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এবং এই এলাকার অনেক, যেখান থেকে বাঁধটি ভেঙেছে সে বাঁধের গোড়ায় কিন্তু কয়েকটি জায়গায় এখন বাড়িঘরের কয়েকটি ঘরকে ভাসিয়ে নিয়ে গেছে, সেখানে ঘরের কোনো অস্তিত্বও নেই। কতটা ভয়াবহ ছিল সেই বন্যা তা যদি তারা না দেখছে তারা কিন্তু আসলে উপলব্ধি করতে পারবে না। অন্যদিকে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে কিছুটা বন্যা পরিস্থিতি উন্নত দিকে গেলেও যে সোনাগাজী এবং দাগনভূঞাতে কিন্তু এখনও পানি রয়েছে বাড়িঘরে।
সব মিলে কিন্তু এখন শুকনো খাবারটা যে চাহিদা ছিল তার পাশাপাশি এখন রান্না করে খাওয়ার মতো যে খাবারগুলো রয়েছে চাল ডাল তেল এগুলোর চাহিদা বাড়ছে এবং পানিবাহিত রোগের কারণে কিন্তু হাসপাতালগুলোতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ঘরে ঘরে মানুষ অসুস্থতা বাড়ছে। এখন এ সকল মানুষদেরকে এখন ত্রাণের পাশাপাশি এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরেই যে সকল বাড়িঘরে এখন ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, ভাসিয়ে নিয়ে গেছে, সে সকল বাসিন্দাকে ঘরে ফিরে বা ঘর নির্মাণে সহায়তা করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে এখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ফেনী থেকে আতিয়ার সজল এবং এর আগে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতাউল কাউসার।